আজ আমি এসেছি কলকাতার বুকে এমন এক জায়গায় যার প্রত্যেকটি ইটে মিশে রয়েছে রক্ত, ঘাম আর স্বাধীনতার এক সংগ্রামের গল্প। এটা হলো সেই কুখ্যাত আলিপুর সেন্ট্রাল জেল। এই সেই কুখ্যাত আলিপুর সেন্ট্রাল জেল, যেখানে একসময় ব্রিটিশদের বুটের শব্দ এবং বন্দীদের শিকলের শব্দে বাতাস ভারী হয়ে বঙ্গভঙ্গের পর 1906 সালে তৈরি করা হয়েছিল এই জেলটি, যা ব্রিটিশদের অত্যাচারের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও, যা একসময় হয়ে উঠেছিল বিপ্লবীদের মৃত্যুর ঠিকানা। কেটে গেছে অনেকগুলো বছর, কিন্তু এখনো এই হাওয়ায় মিশে রয়েছে এক আশ্চর্য নিস্তব্ধতা। এই ছোট্ট অন্ধকার ঘরগুলো দেখলে আজও গায়ে কাটা দেয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনি অনুভব করতে পারবেন সেই বলিদান শুধুমাত্র জেল নয়, এটা আমাদের ইতিহাসের দলিল। এই সেই জায়গা যেখানে একসময় বন্দী ছিলেন সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো বিপ্লবীরা। আর এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, মানে এখানে ছিলেন আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। জেলের অব্যবস্থার বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু আমরণ অনশন করেছেন এবং শিখিয়েছিলেন যে লোহার শিকল দিয়ে শরীরবন্দি করা যায়, কিন্তু জেদ আর মানসিকতাকে নয়। আর এটা হলো চিত্তরঞ্জন সেল, যেখানে ছিলেন আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কাজী নজরুল ইসলাম, প্রমোদ রঞ্জন চৌধুরী, কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, গোপীনাথ সাহা, দীনেশ মজুমদার, অরবিন্দ সহ এই জেলে বন্দী থাকতে হয়েছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কেও। এমনকি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুও বন্দী ছিলেন এই জেলেই। শুধু নেহেরু নন, এই জেলের ইতিহাসের সাথে জড়িয়ে আছে তার কন্যা ইন্দিরা গান্ধীর নাম। 1940 সালে নিজের বিয়ের আগে তিনি এই জেলেই তার বাবার সাথে দেখা করতে আসতেন। ভাবুন তো, একজন তরুণী তার বাবাকে লোহার গারদের ভেতর থেকে দেখছেন। এই দৃশ্যগুলোই হয়তো তার মধ্যে সেই আয়রন লেডি হওয়ার মানসিক শক্তি জুগিয়েছিল। আলিপুর জেল কোনো সাধারণ কারাগার ছিল না, এটি ছিল ভারতের ভবিষ্যৎ কর্ণধারণের জন্য এক কঠিন অগ্নি পরীক্ষার জায়গা। তবে একজন বিপ্লবীর কথা বিশেষভাবে বলা প্রয়োজন, যার সাহস, ত্যাগ, বলিদান ভাবিয়েছিল গোটা ভারতকে। সময়টা 7 জুলাই 1931। বিপ্লবী দীনেশ গুপ্ত, মাত্র 19 বছর বয়স, আর প্রাণ দিতে হয়েছিল তাকেও। পায়ে ছিল না একটু ভয়ের কাঁপুনি, চোখে ছিল না একটু মৃত্যুর ভয়। এই ফাঁসির দড়িটাকে ভারত মাতার বরণ মালার মতো গ্রহণ করে নিয়েছিলেন তিনি। এই হলো সেই হাড় হিম করা ফাঁসির মঞ্চ, আর যার পাশে দাঁড়িয়ে রয়েছি এটা হলো সেই লাশ কাটা ঘর, মানে অটোপসি রুম। দিনটা ছিল 1930 সালের 8ই ডিসেম্বর। ব্রিটিশ ভারতের তৎকালীন রাজধানী কলকাতার এক অতি সাধারণ দুপুর। ঘড়িতে তখন কাটায় কাটায় ঠিক 12টা। ডালহৌসি স্কোয়ারের রাইটার্স বিল্ডিং বা মহাকরণের কাজ চলছে, আর 5টা সাধারণ দিনের মতোই ব্রিটিশ বাবুদের দাপট আর টাইপরাইটারের খটখট শব্দে মোহর চারপাশ। কেউ ঘুণা করেও টের পায়নি যে এই মুহূর্তেই মহাকরণের গেট দিয়ে ঢুকছেন 3 ইউরোপীয় পোশাক পরা যুবক। চোখে মুখে তাদের আভিজাত্য, কিন্তু কোটের পকেটে লুকোনো মরণঘাতী রিভলভার। তারা হলেন বিনয় বাদল আর দীনেশ। তাদের লক্ষ্য ছিল কুখ্যাত ইন্সপেক্টর জেনারেল NH সিম্পসন। বিপ্লবীরা সোজা ঢুকে পড়লেন সিম্পসনের ঘরে। কিছু বুঝে ওঠার আগেই গর্জে উঠল তাদের পিস্তল। লুটিয়ে পড়লেন সিম্পসন। হাসপাতালে কয়েকদিন যন্ত্রণার সাথে লড়াই করে বিনয় বসু শহীদ হলেন, কিন্তু বিস্ময়করভাবে বেঁচে ফিরলেন দীনেশ গুপ্ত। সুস্থ হওয়ার পর তাকে আনা হলো এই আলিপুর জেলে। বিচারে তার ফাঁসির সাজা হলো। 1931 সালে 7ই জুলাই এই জেলেরই সেই নিস্তব্ধ ভোরে ফাঁসির দড়ি গলায় পড়ে নিলেন 21 বছরের সেই যুবক। এখন যে ঘরটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো অটোপসি রুম। ফাঁসির পরে মৃতদেহগুলিকে এনে রাখা হতো এই ঘরে। হয়তো সেদিনও ফাঁসির পরে দীনেশ গুপ্তর নিথর দেহটিকে এনে ফেলে রাখা হয়েছিল ঠিক এইখানেই। 1908 সালের 10ই নভেম্বর কানাইলাল দত্তের ফাঁসি হয়। তার মৃতদেহ যখন বাইরে বের করা হয় তখন হাজার হাজার মানুষ তাতে মালা দেয় এবং বন্দে মাতরম ধ্বনি তোলে। এই জনজোয়ার দেখে ব্রিটিশরা এতটাই ভয় পেয়ে যায় এবং রেগে যায় যে কয়েকদিন পর যখন সত্যেন্দ্রনাথ বসুর ফাঁসি হয় 21শে নভেম্বর, তখন তার পরিবারকে শেষবারের মতো দেহটুকুও দেখতে দেওয়া হয়নি। জেলের ভেতরেই গোপনে অত্যন্ত অপমানজনকভাবে তার দেহ দাহ করা হয়।
একটি পরিবারের কাছে তাদের সন্তানদের মৃতদেহ হস্তান্তর না করা ছিল চরম মানসিক এবং মানবিক নৃশংসতা। এই জেলের ভেতরের জীবনটা কেমন ছিল? খুব সহজ ছিল না, একদমই নয়। আজকে আমরা চারিপাশে যে স্বাধীনভাবে যেই বাতাসে ঘুরে বেড়াই, তার জন্য অনেক আত্মত্যাগ করতে হয়েছিল মনীষীদের, বিপ্লবীদের। জীবন ছিল না একটুও সহজ, কিন্তু তারা কখনোই হার মানেনি। বই পড়ে স্বাধীনতা সম্পর্কে জানা সম্ভব, কিন্তু তার গভীরতা অনুধাবন করা কখনোই সম্ভব নয়। তার গভীরতা বুঝতে গেলে জানতে হবে তখনকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে। এত বড় বড় মানুষদের কথা এই একটি ছোট্ট ভিডিওতে কখনোই বলা সম্ভব নয়। তাই নিয়ে আসছি পরের ভিডিও, যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে জেলের ভিতরে এই মানুষগুলো কিভাবে নিজেদের জীবনযাত্রা পরিচালনা করতেন, কতটা কষ্ট, সহ্য, ঘৃণা মধ্যে দিয়ে জীবন কেটেছে। পাশে থাকুন, আসছে পরের ভিডিও।